আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছদূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগতম। আজকে মূলত কথা বলবো বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, যে বিষয়টা বিগত 2 দিন যাবৎ বেশ আলোচনা হচ্ছে। বিশেষত আমাদের কয়েকজন টকশো যারা করেন, বিশেষত তুষার, ডাক্তার তুষার, তিনি সহ আরও বেশ কয়েকজন এই বিষয়টা সামনে এনেছেন এবং এখন মোটামুটি জাতীয় মিডিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ হচ্ছে। তো এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক, এবং যেই প্রশ্নটা উঠতেছে সবচেয়ে বড় ভয়ানক প্রশ্ন হচ্ছে যে যেই দিন শেখ হাসিনার রায়ে সারা বাংলাদেশের মানুষ ব্যস্ত, সেই দিন তারা এই কাজটা করেছেন, যেটা মূলত দেশ বিক্রি করে দেওয়ার মতো একটি অভিযোগ তারা করেছেন। তো আমি যদি শুরুতে বিবিসির একটি নিউজ পড়ি, বিবিসির নিউজটা, যে লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠান, চুক্তি নিয়ে প্রশ্ন। প্রশ্ন থাকাটা একেবারেই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু বলছি না, প্রশ্ন আমারও আছে। এখন এক একজনের প্রশ্নের ধরন হয়তো এক এক রকম হবে। আমি যদি নিউজটা পড়ি, যে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে সামনে আসার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। দীর্ঘমেয়াদী এই চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করলো কিনা, এমন প্রশ্ন সামনে আসছে। সম্প্রতি দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকার। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। চুক্তি অনুসারে লালদিয়া টার্মিনাল 30 বছর এবং পানগাঁওয়ে 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো। তার মানে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তবে দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়া করলো, এমন প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারী এবং বিশেষজ্ঞদের অনেকে। চুক্তিগুলো যদি দেশের স্বার্থ রক্ষা করেই করা হয়, তাহলে সেগুলো প্রকাশ করারও দাবি জানানো হয়। অবভিয়াসলি এগুলি কি কি চুক্তি হয়েছে, কি কি শর্ত, এগুলি সব সাধারণ জনগণের সামনে তুলে আনা দরকার, প্রকাশ করা দরকার। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার কদিন পর দায়িত্বে থাকবে না, তখন এই চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে এর জবাবদিহি করবে কে? এই সময় তো ওনারা কেউ থাকবেন না। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের পক্ষেও অবশ্য মত দিয়েছেন অনেকে। মত দিয়েছেন কারা? যেমন নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিতে পেরেছেন, নির্বাচিত সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এটা বাস্তবতা যে নির্বাচিত সরকাররা অনেক সময় এই বিষয়গুলি করতে পারে না। এখন এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে, যে বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া মানে বন্দর বিক্রি করে দেওয়া, বিদেশের কাছে দেশ বিক্রি করে দেওয়া, এরকম অভিযোগ অনেকেই করেছেন। আদতে এগুলি বাতুলতা ছাড়া এই প্রশ্ন আমি করতে চাই না। যদিও এই প্রশ্নের বা এই ভীতির কিছু কারণ রয়েছে। ব্রিটিশরা আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে এসেছিল, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলেছিল মূলত ব্যবসার জন্য। পরবর্তীতে পর্যায়ক্রমে তারা এই বাহানা ওই বাহানা দেখিয়ে তাদের দেশ থেকে সিকিউরিটি গার্ড এনেছে, সিকিউরিটি গার্ডের নামে সেনাবাহিনী এনেছে, এনে অস্ত্র এনেছে। এরপরে পুরো দেশটা, ভারতবর্ষটাই তারা দখল করে নিয়েছে। প্রায় 200 বছর তাদের অধীনে আমাদের শোষণের শিকার হয়েছি। তারা শাসন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে এবং আমাদের দেশ থেকে সবকিছু তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। এই আশঙ্কার জায়গা থেকে অনেকেই বলেন এই বিষয়টা, যে এরকম কোনো কিছু সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে কিনা। কিন্তু বর্তমান আধুনিক যুগে আপনি যদি খেয়াল করেন, বিশ্বের বড় বড় যে টার্মিনালগুলি আছে, বড় বড় ইগুলি রয়েছে, বন্দরগুলি, সেগুলি সাধারণত বড় বিদেশি কিছু কোম্পানি তারা পরিচালনা করে। স্বদেশি কোনো কোম্পানি সেগুলি পরিচালনা করেন খুব কম। কারণ স্বদেশিরা করলে অনেক সমস্যা থাকে, সেখানে চাঁদাবাজি সহ নানাবিধ সমস্যা থাকে। তাছাড়া আমাদের বাংলাদেশে আমরা সেভাবে এখনো প্রযুক্তিগতভাবে এতটা উন্নত হইনি, বা আর্থিকভাবে ওখানে বিনিয়োগ করার মতো এতটা বিনিয়োগও কেউ করবে বলে এরকম কেউ সাহস করেনি। যে কারণে বিদেশিদের কাছে দিলে, যেহেতু তাদের অভিজ্ঞতা আছে বা তাদের সেই ধরনের ক্যাপাবিলিটি আছে, তারা যেই প্রযুক্তিগত সুবিধাটা দিতে পারবে
এবং তাৎক্ষণিক, বিশেষ করে যারা এলসির মাধ্যমে আমদানি করেন, মালামাল আমদানি করেন, এই মালামাল খালাস পেতে তাদের খুবই দ্রুততম সময়ের ভিতরে তারা খালাস করতে পারবেন। যে কারণে অনেক গার্মেন্টসের অনেকেই বলছেন যে এই চুক্তিটা অবশ্যই ভালো চুক্তি, এই চুক্তিটা হয়তো নির্বাচিত সরকার আসলে তারা করতে পারতো না। কেন করতে পারতো না? আমি যদি ঠিক বিবিসির আরেকটি নিউজ পড়ি, যে বন্দর ব্যবস্থাপনায় পুরনো অভিযোগ। দেশের বন্দর ব্যবস্থাপনায় অনিয়ম ও ধীরগতির অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই সমস্যা সমাধানে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলেই বন্দর বিষয়ে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। এটা আওয়ামী লীগের সময়ও শুরু হয়েছিল। 2023 সালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিদেশিদের হাতে বন্দরের দায়িত্ব দেওয়া নিয়ে তখন ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছিল সরকার। বিগত আওয়ামী লীগ আমলে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি ব্যবস্থাপনার দায়িত্ব দুবাই ভিত্তিক একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটি অন্তর্বর্তী সরকার আমলে আবারও গতি পায়। মূলত এই ব্যবস্থাপনাটাও আওয়ামী লীগের সময় শুরু হয়েছিল। দেশের অন্তত 5টি টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার আলোচনা সামনে এলে এ নিয়ে প্রতিবাদও জানায় বেশ কয়েকটি সংগঠন। এমন প্রেক্ষাপটে সোমবার লালদিয়া এবং পানগাঁও টার্মিনালের দায়িত্ব পালনের 2 বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করল সরকার। এরপর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, প্রতিবাদ জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনও। খুব কম সময়ের মধ্যে সরকার এই সিদ্ধান্তে এর স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি SM সাইফুল আলম বিবিসি বাংলাকে বলেছেন, যারা খুব কম সময়ের জন্য এসেছে তারা এত লং টাইমের জন্য চুক্তি করলো, এটা আমাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। তবে বন্দরের দুর্নীতি অনিয়মে যারা জড়িত তাদের কাছ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা আসছে বলে দাবি করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, দেশ ধ্বংস, দেশ বিক্রি হয়ে যাচ্ছে ইত্যাদি বলে নিজেদের ভিউ ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছেন অনেকে। এছাড়া আরেক দল বন্দর থেকে চাঁদা তুলছেন, দুর্নীতি করতেন, তাদের মন খারাপ বলেও মনে করেন তিনি। মূলত যেই বেসিক বিষয়টা সেটা হচ্ছে, এই বন্দর যদি আমাদের দেশীয়দের হাতে থাকে তাহলে এই বন্দরকে কেন্দ্র করে অনেক চাঁদাবাজি হয়, অসংখ্য চাঁদাবাজি হয় এবং ঢের চাঁদাবাজি। এই মূলত চাঁদাবাজি বন্ধ হওয়াটা একটা পক্ষের রোষের কারণ, সেটাও হতে পারে। এখন চুক্তির বিষয়ে আসলে কি আছে? চুক্তির বিষয়ে যা জানা যাচ্ছে, চট্টগ্রামে লালদিয়া এবং ঢাকার অদূরে পানগাঁও বন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখার বিষয়টি যুক্ত থাকায় এ নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। এসব চুক্তি নিয়ে নানা সমালোচনার মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যেখানে তিনি উল্লেখ করেছেন, চট্টগ্রামের লালদিয়াচরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ডেনমার্কের APM টার্মিনালস একটি নতুন টার্মিনাল নির্মাণ করবে। নির্মাণের পর একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানটি। সময় শেষে দায়িত্ব বুঝে পাবে বাংলাদেশ। তিনি বলছেন, ডেনমার্কের AP মোলার মেয়ার্স গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান APM টার্মিনালস বর্তমানে বিশ্বের শীর্ষ 20টি বন্দরের 10টি অপারেট করছে। প্রতিষ্ঠানটি ইউরোপের বিভিন্ন দেশ সহ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও চীন সহ 33টি দেশে 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করছে বলেও উল্লেখ করেন তিনি। অর্থাৎ এদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বন্দর ব্যবস্থাপনার দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগ থাকায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP আওতায় টার্মিনাল নির্মাণ প্রকল্প প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। নির্মাণের পর 30 বছর টার্মিনালের দায়িত্বে থাকবে APM, তবে এর রেগুলেটর হিসেবে দায়িত্ব পালন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির শর্ত প্রসঙ্গে মিস্টার চৌধুরী বলেন, যতগুলো কন্টেইনার তারা হ্যান্ডেল করবে প্রত্যেকটার জন্য আমাদের একটি নির্দিষ্ট ফি দিবে। যত বেশি ভলিউম করবে আমাদের আয় তত বেশি হবে। এর পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার্থে অনেক ধরনের শর্ত আছে এই চুক্তিতে। এই চুক্তির পূর্ণাঙ্গ দলিল প্রকাশ না করার বিষয়ে তিনি বলছেন, সরকারি ক্রয় নীতি ও PPP গাইডলাইন অনুযায়ী চুক্তির পূর্ণ তথ্য প্রকাশ নিরাপদ নয় বলেই সব বিষয় প্রকাশ করা হচ্ছে না। এছাড়া স্বচ্ছতা বজায় রাখা এবং বেসরকারি অংশীদারের গোপনীয়তা রক্ষার বিষয়টিও সামনে আনছেন তিনি। মিস্টার চৌধুরীর দাবি, শুধু বাংলাদেশ না,
কোনো দেশের সরকারি পিপিপি চুক্তির মূল দলিল জনসম্মুখে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে। এছাড়া পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মেডেলগের স্থানীয় প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যেও চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী 22 বছর টার্মিনালটি পরিচালনা করবে সুইজারল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। মূলত এভাবেই। এছাড়া প্রশ্ন আছে তাড়াহুড়া কেন করলো? এই তাড়াহুড়া নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতেই পারে, কারণ অন্তর্বর্তী সরকার এমন একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে অবশ্যই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা দরকার ছিল। হ্যাঁ, রাজনীতিবিদ সবাই যে ভালো সেটা আমি বলছি না, তবে বড় বড় ভালো কিছু রাজনীতিবিদ অবশ্যই আছে। প্রয়োজনে সরাসরি বিএনপির একেবারে সিনিয়র হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, অথবা সরাসরি তারেক রহমান স্যার, অথবা বেগম খালেদা জিয়ার সাথে এই বিষয়টা নিয়ে একটি মিটিং করতে পারতেন। এরপরে অন্যান্য দল প্রধান যারা আছেন তাদের সাথে একটি মিটিং করতে পারতেন, একেবারে প্রধানদের সাথে, গোপনীয়তার সাথে। এগুলি করার পরে সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় এই প্রশ্নগুলি আসতো না। এখন যেই আরেকটা প্রশ্ন রয়ে গেছে যে এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেন এদেরকে দেওয়া হলো, বা এত দীর্ঘমেয়াদের জন্য এদের সাথে কেন চুক্তি করা হলো? এই বিষয়টা বেশ কয়েক মাস আগে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও করেছিলেন যে বন্দর বিদেশিদের হাতে দিলে লাভ কি ক্ষতি কি, সেই বিষয়টা নিয়ে ওনার পূর্ণাঙ্গ প্রায় আধা ঘন্টার মতো একটি ভিডিও আছে। আশা করি সেই ভিডিও দেখে নিলে আপনাদের এই প্রশ্ন থাকবে না। কেননা এখানে একটি দেশ এখানে বিনিয়োগ করবে শত শত কোটি টাকার একটি প্রশ্ন, সেই জায়গায় যদি 2-3 বছরের জন্য কোনো চুক্তি হয় তাহলে তারা এভাবে করতে পারবে না, কোনোভাবেই এভাবে পুঁজি বিনিয়োগ তারা করতে পারবে না। যখন 30 বছর 25 বছরের একটি চুক্তি হয় তখন তারা বড় টার্গেট নিয়ে পুরো নিজেদের মতো করে এই টার্মিনালটা তৈরি করে। এটা পুরান সম্পূর্ণ টার্মিনাল কিন্তু তারা নিজেরা তৈরি করবে তাদের মতো করেই। এগুলি অত্যাধুনিক সিস্টেমেই এই মালগুলি খালাস করা হবে। অত্যাধুনিক সিস্টেমের কারণে যেখানে আগে 4 দিন 5 দিন 6 দিন লাগতো সেখানে একদিনের ভিতরে সেই মালগুলি খালাস হয়ে যাবে। ফলে পচনশীল যেই মালগুলি আছে সেই মালগুলি নিয়ে আমাদের আশঙ্কা দূর হবে। এছাড়া কিছু মাল আছে নিত্যদিন বাজার দর চেঞ্জ হয়। এখন আজকে আমি একটি মাল আমার বন্দরে আসছে, আমি এই বন্দরে মালটা খালাস করতে যদি 15 দিন লেগে যায়, 15 দিন পর হয়তো আমার সেই কাঁচামালের দামটা পড়ে যাবে, তখন আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়গুলি সামনে রাখলে আমার মনে হয় বিদেশিদের হাতে দেওয়াটা খুব বেশি আশঙ্কার জায়গা নয়, যদি সেখানে শর্তগুলি ঠিকঠাক মতো করা হয়ে থাকে। অর্থাৎ এই বিষয়টা এখনো সুযোগ আছে। বিএনপি যেহেতু বড় দল, আমি আহ্বান করবো যে শুধুমাত্র বিতর্ক তৈরি না করে, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে, বরং আপনাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করুন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করে তাদের থেকে জানতে চান যে আসলে কি কি আছে এখানে। হ্যাঁ, মানছি অনেক বিষয়ে জনসম্মুখে প্রকাশ করা যাবে না, কিন্তু যারা রাজনীতিবিদ, যারা রাষ্ট্র চালাবেন, অর্থাৎ যারা সংসদে যাবেন, তারা তো সাধারণ জনগণের মতো না। তারা তো এমনিই সবকিছু জানবেন, পরবর্তীতেও জানবেন, ক্ষমতায় আসলেও জানবেন। সেই ক্ষেত্রে তাদেরকে এই বিষয়গুলি জানানো উচিত। এবং যদি এখানে কোনো ব্যত্যয় থাকে, নিয়ম বহির্ভূত কিছু থাকে, অথবা দেশের জন্য আশঙ্কাজনক কিছু থাকে, সেগুলিও তারা পরামর্শ দিতে পারবে এবং সেটা প্রয়োজনে তাদের সাথে বসে নতুন করে সেগুলি আবার সাজানো যেতে পারে। অতএব আমার মনে হয় এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে অবশ্যই সরকার এককভাবে সিদ্ধান্ত না নিয়ে, বরং যারা এখানে মূল স্টেক হোল্ডার বা রাষ্ট্র আগামীতে যারা চালাবেন, অথবা বিরোধী দল হবেন, অথবা রাজনীতি যারা করতেছেন, এরকম প্রধানতম 3-4-5টা দলের প্রধানদের সাথে সাক্ষাৎ করে তাদের থেকে পরামর্শ নিয়ে, প্রয়োজনে তাদের থেকে একজন করে বা 2জন করে একটা টিম যদি দেয়, এই টিম মিলে তারাকে যদি একটা সিদ্ধান্ত দিত, সেই সিদ্ধান্তটা আরো সুন্দর হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, তারপরেও কিছু ভেটো থাকবে, কিছু লোকের থাকবে, প্রশ্ন থাকবে, বিশেষত যারা এখানে ক্ষতিগ্রস্ত হবেন, যারা এখানে চাঁদাবাজির মাধ্যমে এতদিন উপকৃত হচ্ছিলেন বা লাভবান হচ্ছিলেন, তারা তো অবশ্যই ভেটো দিবেন এবং তারা সব গেল গেল বলে চিল্লাবেন, এটাই স্বাভাবিক। যেমন আওয়ামী লীগ এখন চিল্লাচ্ছে যে বন্দর দিয়ে দিচ্ছে মানে দেশ বিক্রি করতেছে। তাহলে আওয়ামী লীগ যখন দেশে থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায়, তারাই যখন এইগুলির সাথে, কোম্পানিগুলির সাথে চুক্তিবদ্ধ করার প্ল্যান করেছিল বা চুক্তি করেছিল, তখন তাদের কি দেশ বিক্রি করার কোনো কথা ছিল এখানে? সেটা তো ছিল না। অতএব এই যে একজনকে অপবাদ দেওয়া, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, এটা কোনোভাবেই যৌক্তিক নয়। অতএব এই বিষয়টা আমি কোনোভাবেই কামনা করতেছি না। তবে সর্বশেষ যে প্রশ্নটা আমি শেষ করে দিচ্ছি, যে যেই দিন শেখ হাসিনা মামলার রায় হবে সেই দিন এই কাজটা করা কোনো ক্রমেই উচিত হয়নি। কারণ ওই দিন অন্তত সমগ্র বাংলাদেশের আপামর সকল মানুষ, সে আওয়ামী লীগ করুক বা না করুক, বা বিএনপি করুক বা অন্য দল করুক, সবাই একচেটিয়া, অর্থাৎ যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তারাও, যারা বিপক্ষে ছিল তারাও, সকলেই টিভির সামনে ছিল যে রায় কি আসে। সেই গুরুত্বপূর্ণ একটি দিনে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, সেদিনের স্বাক্ষর করা, এটা উচিত হয়নি। আপনারা আগের দিন বা পরের দিন অন্য কোনো দিন করতে পারতেন, তাহলে বিতর্কটা কিছুটা
কম হইতো। আশা করি সরকার এই বিষয়গুলি ভাববেন এবং ভবিষ্যতে এর থেকে যদি তাদের কোনো উপকার নেওয়ার থাকে বা পরামর্শ নেওয়ার থাকে অবশ্যই সেগুলি নেবেন। সেই আহ্বান রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।